নজর রাখবো বানতলা লেদার কমপ্লেক্সে, কারণ সেখানে ম্যানহোলে নেমে কেএমডিএ 3 শ্রমিকের মৃত্যু হয়। লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করার সময় দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাইড্রেন পরিষ্কার করতে প্রথমে নামেন কেএমডিএর এক শ্রমিক। দীর্ঘক্ষণ পর না ওঠার সন্দেহ হয়, তখন আরো 2 জন শ্রমিক হাইড্রেনের ভিতরে নামেন আর তারপরই 3 জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই 3 শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় 3 শ্রমিকের দেহ উদ্ধার হয়। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, একে একে 3 শ্রমিকের দেহ উদ্ধার করা হয় ম্যানহোলের ভেতরে। 3 শ্রমিকের দেহ এবং সেই 3 শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টার পর উদ্ধার হয় 3 শ্রমিকের দেহ। বানতলা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে কেএমডিএর 3 শ্রমিকের মৃত্যু হয়। লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করার সময় ঘটে দুর্ঘটনা, বিপত্তি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, অবশেষে 3 থেকে 4 ঘন্টার চেষ্টায় 3 শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যে প্রশ্নটা বারবার করে জোরালো হচ্ছে যে 3 শ্রমিকের দেহ উদ্ধারের পর আমরা দেখলাম 3 শ্রমিকের একজনের শরীরেও সেই বিশেষ অ্যাপ্রন বা অক্সিজেন সিলিন্ডার বা মাস্ক, দস্তানা বা গামবুট যাই বলি না কেন, একটাও ছিল না 3 জনের শরীরে। সেক্ষেত্রে কোথাও কি নির্দেশিকায় নিয়ম রয়েছে, বিধিনিষেধ আছে, কড়াকড়ি আছে, কিন্তু সবকিছুকেই তোয়াক্কা করে এই ঘটনা, যার উদাহরণ। পায়েল, দেখো, প্রথমত বিষয়টা হচ্ছে দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পুলিশের তত্ত্বাবধানে এই 3 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এই ম্যানহোল থেকে। 11:30 নাগাদ দমকল বাহিনীর কাছে খবর যায়, একই সময় ডিজাস্টার ম্যানেজমেন্টও খবর পায় এবং তারপরে 12টার মধ্যে তারা এই লেদার কমপ্লেক্সে তারা প্রবেশ করেন। এবং প্রথমে দমকলের এক কর্মী ভিতরে গিয়েছিলেন, কিন্তু তিনি বেশিক্ষণ থাকতে না পারে উঠে আসেন, অসুস্থ বোধ করেন। এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্টের এক আধিকারিক, এক কর্মী, তিনি ভিতরে যান এবং একে একে 3 জনের নিথর দেহ উদ্ধার করেন। এবং পুরো এই প্রসেসটা পায়েল, যখন থেকে তিনি নিচে নেমেছিলেন, প্রথম জনকে যখন উদ্ধার করতে নেমেছিলেন এবং শেষ জনকে যখন উদ্ধার করে নিয়ে এসছেন, আধ ঘন্টার ব্যবধানে এটা হয়েছে। 30 মিনিটের ব্যবধানে এই পুরো 3 জনকে উদ্ধার করার প্রসেসটা কমপ্লিট করেছেন এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই কর্মী। তবে পুরো বিষয়টা আরও খানিকটা সময় লেগেছে, কারণ এটা অনেকটা ডিপ ছিল, প্রায় 15 ফুট গভীর ছিল। ভিতরে অক্সিজেনের অভাব ছিল, বিষাক্ত গ্যাস ছিল এবং অবশ্যই করে আলো ছিল না, অন্ধকার ছিল। ফলে অনেক ক্যালকুলেশন, অনেক হিসেব করেই কিন্তু নিচে যেতে হয়েছে এবং কাজটা করতে হয়েছে। এবার দেখো, যে প্রশ্নটা তুমি তুলছো যে 3 জনের শরীরেই কোনো গাইডলাইন মোতাবেক কোনো গ্লাভস ছিল না, গামবুট ছিল না, মাস্ক ছিল না, অক্সিজেন সিলিন্ডার ছিল না, একেবারেই তাই, বাস্তবিকই তাই। কারণ যখন 3 জনের দেহ উদ্ধার করা হয়, একদমই সাধারণ জামা কাপড়, টি শার্ট এবং নর্মাল প্যান্টস আমরা দেখেছি পরে থাকতে তাদেরকে। ফলে কোনো রকম গাইডলাইনে যা যা বলা আছে সেই কিছু মানা হয়নি, এটা পরিষ্কার। কেন মানা হয়নি উঠছে প্রশ্ন, কারা তাদেরকে ভেতরে যেতে দিল উঠছে প্রশ্ন। এবং 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 প্রথমে একজন যখন গিয়ে আটকা পড়েন, তাকে বাঁচাতেই বাকি 2 জন যান এবং সেখানে বাকি 2 জনেরও মৃত্যু হয়। কিভাবে পুরো বিষয়টা হয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। ফিরহাদ হাকিম, তিনি উপস্থিত হয়েছিলেন এই ঘটনাস্থলে এবং তিনি বলেছেন কেএমডিএর তরফ থেকে, পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা হবে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে এবং যারা দায়ী, যাদের ওপর যারা রেসপন্সিবল এই পুরো বিষয়টার জন্য, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, ঘটনাস্থলে আজকে যান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ঠিক কি বলেন, কি আশ্বাস দেন তিনি, শুনবো। ওখানে একটা নতুন ম্যানহোল করতে গিয়ে গ্যাস বেরিয়ে এসেছিল। সেটা কি হয়েছে, আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি এনকোয়ারি করার জন্য। 2 জন মুর্শিদাবাদের, আর 1 জন অন্য কোথাও। 3 জন লেবার ওখানে কাজ করছিল কন্ট্রাক্টরের আন্ডারে। তাদের হয়তো মৃত্যু হয়েছে, ফেন্ট হয়ে গেছিলো, তারপরে এখন বার করেছে হয়তো, আমি ঠিক জানি না। কিন্তু অত্যন্ত দুঃখের এবং তাদের পরিবারের পাশে আমরা আছি। পরিবারের পাশে আছে তিনি, এমনটাই আশ্বাস দিয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্ত, আজকে যে ঘটনা, সেই ঘটনা কি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিয়ম আছে, আইন আছে, বড় কথা আইনও প্রণয়ন করা হয়, আইন করে বলা হয় যে এইভাবে ম্যানহোল পরিষ্কার করার ক্ষেত্রে মানুষকে নামানো যাবে না। সুপ্রিম কোর্টের কড়া নিষেধাজ্ঞা, এই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কড়া নিষেধাজ্ঞা, সেখানে কলকাতা সহ
6 শহরে যে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই ম্যানহোল পরিষ্কার করার ক্ষেত্রে মানুষ নামানো যাবে না, যদি নামাতে হয় তাহলে বেশ কিছু নিয়ম, যে নিয়মগুলোর কথা প্রথমেই বলছিলাম, সবই আছে, সেগুলো খাতায় কলমে, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না কেন? দায় কার? বারবার করে প্রশ্ন উঠছে। একেবারে এই বিষয়গুলো নিয়েই তদন্ত হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম, কেএমডি এবং পুলিশের তরফ থেকে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, যেমনটা তিনি বলছেন, যখন একজন আটকে পড়েছিল তাকে বাঁচাতে যখন বাকি দুজন গেল, সেই সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন কিনা, বা তারা নিজেদের ইচ্ছায় বা কেউ তাদের ফোর্স করে নামিয়েছিল নাকি তারা নিজেরাই নেমে গিয়েছিলেন আরেকজনকে বাঁচাতে, সেটাও খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, যেহেতু একজন আটকে গিয়েছিলেন তাই তাকে বাঁচাতে আরও দুজন নেমেছিলেন, এমনটাই যেটা শোনা যাচ্ছে। ফলে সেই সময় যখন তারা নেমেছিলেন, তারা যে গামবুট বলো বা মাস্ক বলো বা অক্সিজেন সিলিন্ডার বলো, সেগুলো নিয়ে নামেননি, সেই সময় কি সেটা দেখার কেউ ছিলেন? তাদের কি ফোর্সফুলি নামানো হয়েছিল, নাকি তারা চটজলদি নামতে গিয়ে এগুলো না নিয়ে নিজেরাই নেমে গিয়েছেন, সেটাও খতিয়ে দেখার আছে। তবে তা সত্ত্বেও যদি তারা নেমেও যান, সেটা তাদের নামার কথা নয়, সেটা দেখারও লোক থাকা দরকার, এবং প্রপার গাইডলাইন ফলো করার জন্য কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু লোক থাকা দরকার। এটা দায়িত্ব নিতে হবে, দায় নিতে হবে। কে দায় নেবেন, কার অসতর্কতায় এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পায়েল, সেটা খতিয়ে দেখা হবে, তদন্ত হবে কেএমডি এবং পুলিশের তরফ থেকে। এবং যেটা ফিরহাদ হাকিম বলেছেন, যারা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পায়েল, সঙ্গে থাকো। আজকে ঠিক কিছুক্ষণ আগে যে ছবি ধরা পড়েছিল, যখন উদ্ধারকারী দলের সদস্য তিনি যাচ্ছেন ম্যানহোলের ভেতরে এবং একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে, ঠিক সে সময় আমরা দেখলাম যে যিনি ডুবুরি তিনি নামলেন, তিনিও কয়েক সেকেন্ডের মধ্যে তিনি যখন উপরে উঠে আসছেন, তিনি রীতিমতো অসুস্থ বোধ করছেন, বারবার করে চোখে মুখে তিনি জল দিচ্ছেন, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে বোঝা যাচ্ছে যে ভেতরে কতটা বিষাক্ত গ্যাস রয়েছে, কি ভয়াবহ পরিস্থিতি একেবারে ম্যানহোলের ভেতরে। ডুবুরি তিনি যখন নিচে যাচ্ছিলেন, তারপর তিনি যখন উঠে আসছিলেন, তার শরীরী ভাষায় তা স্পষ্ট। ছিল ওখানে যাওয়ার পরে কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, ওখানে কোনো অক্সিজেন আসছে না নর্মালি ভাবে। ওখানে বেশিক্ষণ টাইম নেওয়া যাচ্ছে না, ওখানে 1 মিনিট থেকে 1.5 মিনিট টাইম নেওয়ার মধ্যে কাজ করতে হচ্ছে। 3টে রেস্কিউ করার মধ্যে আমি 5 মিনিট টাইম নিয়েছি, 3টি স্টেপে নিয়েছি। আর ওখানে ওরা অক্সিজেনের জন্যই মারা গেছে, ওখানে ডেঞ্জার পজিশন। ওদের মধ্যে কোনো মাস্ক বা কিছু ছিল না, কিছু ছিল না, ওরা একে অপরকে বাঁচানোর জন্যই গেছে। কি ভয়াবহ পরিস্থিতি ম্যানহোলের ভেতরে, সেই পরিস্থিতির কথাই জানান ওই ডুবুরি, যিনি বারবার করে ম্যানহোলের ভেতরে যাচ্ছিলেন, এবং তারপরে আমরা দেখছিলাম যে একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার হচ্ছিল। আর এবার আপনাদের সামনে একবার রাখবো যে ম্যানহোল পরিষ্কার করার ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে, কি আইন রয়েছে, কি নিয়ম রয়েছে, তাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখবো যে ঠিক নিয়মে কি কি বলা হয়েছে। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের করা নির্দেশ, যে নির্দেশের কথা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিলাম, সেই নির্দেশই আপনাদের সামনে রাখছি। 6টি বড় শহরে কর্মী নামিয়ে ম্যানহোল নর্দমা সাফাই বন্ধের নির্দেশ, এবং এই 6টি বড় শহরের মধ্যে আমাদের শহর কলকাতারও নাম রয়েছে। আর একই সঙ্গে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের করা নির্দেশ বা আইনে ঠিক কি বলা হচ্ছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে এই নিষেধাজ্ঞা, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। ম্যানহোলে মানুষ নামিয়ে সাফাই বন্ধের নির্দেশ, একেবারে স্পষ্ট নির্দেশ রয়েছে যে ম্যানহোলে মানুষ নামানো যাবে না। 30শে জানুয়ারির নির্দেশ সর্বোচ্চ আদালতের, অর্থাৎ গত বৃহস্পতিবারই এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিষিদ্ধ করতে 2013 সালে আইনও তৈরি করা হয়, যে আইনের কথা আপনাদেরকে শুরু থেকে জানাচ্ছিলাম আমরা, যে 2013 সালে আইন তৈরি হয়। ম্যানহোলে নামলে কর্মীর জীবন, স্বাস্থ্যের, নিরাপত্তার দায়িত্ব কর্তৃপক্ষের, অর্থাৎ যদি নামাতেই হয় তাহলে সেই ব্যক্তির দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এমনটাই বলা হয়েছে 2013 সালের আইনে। আর তারপরেও আমরা কি দেখলাম যে আইন রয়েছে, সুপ্রিম কোর্টের নিষেধ রয়েছে, নির্দেশ রয়েছে, কড়া পর্যবেক্ষণ রয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা 30 তারিখে একেবারে সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা আপনাদেরকে বলছিলাম, তার 3 দিনের মাথায় ঘটনাচক্রে এই বিপত্তি, এই ঘটনা, যেখানে 3 শ্রমিকের মৃত্যু হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আবারও সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত,
ঠিক এই জায়গাতেই তো বারবার করে একটা প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, আইন তৈরি হয়েছে 2013 সালে, আইন আছে, আইন করেও বন্ধ করা যাচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারপরেও বন্ধ করা যাচ্ছে না কেন? পায়েল, সত্যি কেন কোনো উত্তর এই মুহূর্তে নেই। এই যে ঘটনা ঘটেছে লেদার কমপ্লেক্সে, তার যে 2013 সালে যে আইনের কথা তুমি বলছো, আইন অবশ্যই করে আছে, 12 বছর আগে তৈরি হওয়া আইন, কিন্তু সেই আইনকে মানা হয়নি। কেন মানা হয়নি, কে দায়ী, কে রেসপন্সিবল, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং শুধু যে 3 জন শ্রমিক মারা গিয়েছেন তারা নিজের ইচ্ছায় নেমে গিয়েছিলেন, কাউকে না জানিয়ে নেমে গিয়েছিলেন, নাকি তাদের কেউ নামতে বাধ্য করেছিল, বা যারা তখন নেমেছিলেন সেই সময় কি কেউ তত্ত্বাবধানে ছিলেন না, কেউ দায়িত্বে ছিলেন না যে তাদেরকে গাইডলাইন অনুযায়ী বা যেসব প্রিকশন নেওয়া দরকার সেই সব নিয়ে নামানোর যে পরিকল্পনা হওয়া উচিত সেটা দেওয়ার মতো কেউ ছিলেন না। প্রশ্ন একাধিক, উত্তর এখনো অজানা। সেই উত্তর খোঁজার জন্যই কিন্তু তদন্ত কমিটি করা হচ্ছে, কেএমডি এর তরফ থেকে তদন্ত করা হবে। পুলিশ অবশ্যই ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। 3টি দেহকে নিয়ে, 3টি নিথর দেহ, যে 3 শ্রমিক মারা গিয়েছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যেই এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের পোস্টমর্টেম হবে এবং তারপরে যা যা প্রক্রিয়া সেগুলো ফলো করা হবে। তো সব মিলিয়ে একাধিক প্রশ্ন বারবার উঠে আসছে পায়েল, কিন্তু আমরা জানি যে কোনো এই ম্যানহোল পরিষ্কার করানোর ক্ষেত্রে এক একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে, এবং বড় ম্যানহোলের ক্ষেত্রে যেগুলো হয় মূলত যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়। তো সেক্ষেত্রে এই যে সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই সংস্থাগুলো যেই শ্রমিকদেরকে নিয়োগ করছে বা পরিযায়ী শ্রমিকদের নিয়োগ করছে তাদের কোনো নিরাপত্তাই দেওয়া হচ্ছে না। আর পেটের দায়ে কাজ করতে আসা মানুষগুলো এইভাবে সমস্যার মধ্যে পড়ছে, দুর্ঘটনার মধ্যে পড়ছে এবং প্রাণ যাচ্ছে তাদের। একেবারেই দেখো, তারা যেভাবে আজকে প্রাণ গিয়েছে অত্যন্ত মর্মান্তিক। এমনটা ফিরহাদ হাকিমও কিন্তু বলেছেন যে ঘটনা হয়েছে সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না, এবং তার জন্য যা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা সরকার নেবে, এই আশ্বাসও তিনি দিয়েছেন। তবে যে কথা তুমি বলছো পেটের দায় তারা আসছে না, দেখো মুর্শিদাবাদের 2 জন শ্রমিক ছিলেন বলে জানা যাচ্ছে, অপরজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা পেটের দায়ে এখানে এসে কাজ করছেন। তারপরে যদি তাদের কোনোরকম বেসিক তাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকে বা তাদের নিরাপত্তার ব্যবস্থা যদি সুনিশ্চিত করা না যায়, বেসিক নিরাপত্তা যদি সুনিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই। সেক্ষেত্রে আবারও প্রশ্ন উঠবে যে এই মানুষগুলো যারা এত দূর দূরান্ত থেকে আসছেন পেটের দায়ে, তাদের নিরাপত্তার দায়িত্ব কার, তাদের সুরক্ষার দায়িত্ব কার? সুতরাং সব কিছু নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। আমি আবারও বলছি, তদন্ত কমিটি যতক্ষণে তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করবে, কেএমডি যতক্ষণে তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করবে এবং পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসছে, সব মিলিয়ে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে না। তবে এই বিষয়টা যে সরকারের তরফ থেকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন ফিরহাদ হাকিম, এবং তিনি জানিয়েছেন যে ঘটনা ঘটার পরেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি ফোন পান বা মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সরকার কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে পুরো বিষয়টা দেখছে। তবে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, এবং যত দ্রুত সম্ভব এই বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে পুলিশ, কেএমডি এর তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।